হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে সায়েন্স বিডি একাডেমিতে স্বাগত। তো লাস্ট ক্লাসে আমরা দর্পণের কিছু অংশ করেছিলাম। তো আজকে আমরা দর্পণ খুব ভালো মতো শিখব। তো আমরা যদি একটু দেখি, দর্পণ দর্পণ প্রধানত দুই প্রকার। একটা হলো সমতল দর্পণ, দুই নম্বর হলো গোলীয় দর্পণ। তো গোলীয় দর্পণের ভিতর যথারীতি আবার দুইটা প্রকারভেদ আছে, যাদেরকে আমরা নামকরণ করেছি হলো উত্তল দর্পণ এবং আরেকটা নামকরণ হলো অবতল দর্পণ। আজকে আমরা খুব ভালো মতো সমতল দর্পণ সম্পর্কে শিখব। চলুন আমরা সমতল দর্পণ সম্পর্কে শিখে আসি। তো আমরা আজকে দর্পণের প্রকারভেদের ভিতরে শুধুমাত্র সমতল দর্পণ শিখব। সমতল দর্পণ শেখার পর দেন আমরা উত্তল এবং অবতল দর্পণ সম্পর্কে খুব ভালো মতো শেখার চেষ্টা করব। চলুন আমরা আজকে এখন সমতল দর্পণ করব। তো প্রথমত আসি হলো সমতল শব্দটার সাথে আমরা সবাই পরিচিত, কারণ সমতল কথার অর্থ হলো তলটা সবসময় সমান থাকবে। তো সমতল দর্পণ দেখতে কিরকম, সব সময় আমরা সমতল দর্পণ দেখে আসছি। উদাহরণস্বরূপ আপনি বলতে পারেন আপনার বাসাতে যে আয়নাটা আছে সেটা একটা সমতল দর্পণ, অথবা অন্য কোথাও আপনারা যেই ধরনের আয়নাগুলো স্বাভাবিকভাবে দেখে থাকেন সেটা এক ধরনের সমতল দর্পণের উদাহরণ। দর্পণ আরেক নাম যে আয়না, সেটা আমরা খুব ভালো মতো জানি। তো আমরা সমতল দর্পণ যদি আমরা খাতায় আঁকি তাহলে দেখতে কিরকম হবে। দেখেন, সমতল দর্পণ আমি এভাবে আঁকতে পারি সমতল, এটা একটা সমতল দর্পণের উদাহরণ। দেখেন, দর্পণের পিছন সাইড বোঝানোর জন্য আমি কি করব, আমি কিছু ডট ডট লাইন দিয়ে দিব। এই ডট ডট লাইন দ্বারা বোঝাবে হলো এটা দর্পণের সামনের সাইড, এটা দর্পণের পিছনের সাইড। আপনারা এইভাবেও আঁকতে পারেন। কিভাবে? যেমন এরকম একটা দাগ দিলেন, যা পিছনের সাইড বোঝানোর জন্য আপনি কি করলেন, একটা ডট ডট লাইন দিয়ে দিলেন। এটা দ্বারা কি বুঝাবে, এটা হলো দর্পণের সামনের সাইড, এটা হলো দর্পণের পিছনের সাইড। তো আমরা আসলে সমতল দর্পণ সম্পর্কে শিক্ষাটা আমাদের খুব ইম্পর্টেন্ট কিছু না। আমরা আসলে আলটিমেটলি দেখতে চাচ্ছি সমতল দর্পণের সামনে যদি কোনো বস্তু থাকে তাহলে তাকে দেখতে কিরকম হবে। চলুন আমরা দেখে আসি সমতল দর্পণের সামনে যদি কোনো বস্তু থাকে তাহলে তাকে দেখতে কিরকম হবে। আসুন, তো যথারীতি আমরা একটা সমতল দর্পণ আগে অঙ্কন করি। ধরেন এটা একটা সমতল দর্পণ। সমতল দর্পণের পিছনের সাইড বোঝানোর জন্য আমরা কি করলাম, ডট ডট লাইনকে দিয়ে রাখবো। এখন দর্পণটা তো আর এমনি এমনি দাঁড়িয়ে থাকবে না, তো দর্পণকে কিছুর উপরে দাঁড় করিয়ে রাখতে হবে। ধরেন এটা একটা কোনো মাটি বা কোনো ফ্লোর, যার উপরে আমি একটা দর্পণকে দাঁড় করিয়ে রেখেছি। তো দর্পণের সামনের সাইড এটা, পিছনের সাইড এটা। তাহলে দর্পণের সামনে যে কোনো বস্তুকে রাখলেই তো তার প্রতিবিম্ব তৈরি হবে। দর্পণের পিছনে যদি আপনি বস্তুকে রাখেন তাহলে কি কখনো প্রতিবিম্ব তৈরি হবে? কখনোই প্রতিবিম্ব তৈরি হবে না। আপনি সবসময় আপনার চেহারা দেখেন দর্পণের সামনে দাঁড়িয়ে না পিছনে দাঁড়িয়ে? অবশ্যই সামনে দাঁড়িয়ে। তো আমরা দর্পণের সামনে যদি কোনো বস্তুকে রাখি তার প্রতিবিম্ব দেখতে কিরকম হবে সেটা সম্পর্কে শিখব। তো দর্পণের সামনে ধরেন আমি যে কোনো একটা বস্তুকে রাখলাম, ধরেন এটা হলো একটা বস্তু। একটা বস্তুটার নাম দিই, যে কোনো একটা নাম দিই এক্স এবং ওয়াই। একটু লক্ষ্য করেন, আমি এক্স এবং ওয়াই নাম দিছি বস্তুটার। তো আপনারা সবসময় দর্পণের প্রতিবিম্ব আঁকার জন্য সবসময় দুইটা শব্দকে মনে রাখবেন। যে বস্তুটা থাকবে ওই বস্তুটির দুইটা পয়েন্ট থেকে আমরা সবসময় প্রতিবিম্ব অঙ্কন করার চেষ্টা করব। কোন দুইটা পয়েন্ট? একটা হলো নিচের পয়েন্ট, একটা হলো উপরের পয়েন্ট। ধরেন আমার এক্স এবং ওয়াই নামে যে বস্তুটা আছে, নিশ্চয়ই এই বস্তুটার উপরের পয়েন্ট হলো এই জায়গাটা এবং নিচের পয়েন্ট হলো কোথায়, এই যে ভূমির সাথে যেখানে আছে সেই জায়গাটা। আমরা সবসময় চেষ্টা করব হলো দর্পণের উপরের পয়েন্ট বস্তুর দর্পণ হবে না, দর্পণের সামনে যে বস্তুটা আছে বস্তুটার উপরের পয়েন্ট এবং নিচের পয়েন্ট নিয়ে কাজ করার জন্য। তো যথারীতি সমতল দর্পণের একটা বৈশিষ্ট্য হলো এটা, সেটা যদি সমতল দর্পণের সামনে যে বস্তুটা থাকবে সেই বস্তু থেকে যদি সোজা কোনো আলোক রশ্মি যায় তাহলে তা প্রতিফলিত হয়ে ঠিক বিপরীত দিকে ফিরে চলে আসবে। দেখুন তার প্রমাণ দেখুন। ধরুন যে কোনো একটা বস্তু আছে, এক্স পয়েন্ট থেকে একটা বস্তুকে নেব, এক্স এবং ওয়াই নামে একটা বস্তু আছে। এক্স পয়েন্ট থেকে আমি বস্তুকে নেব না, আলোক রশ্মিকে নেব। ধরেন এই বস্তু থেকে একটা আলোক রশ্মি সোজা সরল পথে গেছে। কিভাবে গেছে? সরল পথে গেছে।
বা সোজা ভাবে গেলে, যেহেতু গেছে নিশ্চয়ই, তাহলে এই বস্তুটার এই রশ্মিটার নাম দেব হলো কি আমরা আপতিত রশ্মি। আমরা লাস্ট ক্লাসে শিখেছিলাম আপতিত রশ্মি কাকে বলে। যেখান থেকে আলোক রশ্মি যাবে তাকে আমরা বলবো হলো আপতিত রশ্মি। তাহলে এখান থেকে আলোক রশ্মি গেছে, তাহলে এই রশ্মিটা হলো আপতিত রশ্মি। তাহলে এটা স্যার প্রতিফলিত হয়ে কোথায় যাবে? একটু আগে আমরা বলেছিলাম যে সরল পথে যদি কোনো একটা আলোক রশ্মি সমতল দর্পণের উপর পড়ে তাহলে তা প্রতিফলিত হয়ে ঠিক বিপরীত দিকে চলে আসে। আপনারা এই কথাটাকে নোট করে নেবেন। কথাটা হলো এরকম, সরল পথে যদি কোনো আলোক রশ্মি সমতল দর্পণের উপর পড়ে তাহলে তা প্রতিফলিত হয়ে ঠিক বিপরীত দিকে চলে আসে। তাহলে এই দিকে আপতিত হয়েছে এবং ঠিক এই দিকে চলে আসবে, এখানে এসে বাধাপ্রাপ্ত হবে, বাধাপ্রাপ্ত হওয়ার পরে ঠিক এই দিকে প্রতিফলিত হবে। তাহলে যেই রেখা বরাবর আলোক রশ্মিটা গেল ঠিক ওই রেখা বরাবরই সে প্রতিফলিত হয়ে চলে আসবে। ঠিক একইভাবে আপনি যদি নিচের পয়েন্টটাকে লক্ষ্য করেন, তাহলে এখান থেকে যদি কোনো একটা আলোক রশ্মি যায় তাহলে এটা নিশ্চয়ই একটা আপতিত রশ্মি, প্রতিফলিত হয়ে কি হবে ঠিক বিপরীত দিকে চলে আসবে। কেন স্যার বিপরীত দিকে চলে আসলো? কারণ যেহেতু এটাও একটা সরল পথ, সরল পথে সামনের দিকে গেছে, তাহলে আবার সেটা কি হবে বিপরীত দিকে চলে আসবে। এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। আসলে এই পর্যন্ত বোঝার পরে সমতল দর্পণ প্রতিবিম্ব দেখতে কিরকম হবে আর একটা পয়েন্টকে বুঝতে হবে, তাহলেই হয়ে যাবে। তো যে কোনো একটা বস্তুর আমি সবে বলছিলাম যে দুইটা পয়েন্টকে আমরা লক্ষ্য করব। কোন দুইটা পয়েন্ট? একটা হলো সর্ব উপরের পয়েন্ট এবং সর্বনিচের পয়েন্ট। দেখেন নিচের পয়েন্ট থেকে একটা আলোক রশ্মিকে নিচ্ছি এবং উপরের পয়েন্ট থেকে একটা আলোক রশ্মিকে নিচ্ছি, তাহলে দুইটা পয়েন্ট নিয়ে আমাদের কাজ করা শেষ হয়ে গেছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, সেটা হলো আপনি যে এখানে উপরের পয়েন্ট থেকে একটা আলোক রশ্মিকে নিছেন, এখান থেকে সবসময় একটা আলোক রশ্মিকে নেবেন না। সেটা সমতল দর্পণ হোক, উত্তল দর্পণ হোক অথবা অবতল দর্পণ হোক, যেই দর্পণে হোক না কেন উপরে যে পয়েন্টটা আছে সেই পয়েন্ট থেকে সবসময় দুইটা আলোক রশ্মিকে নিয়ে আমরা কাজ করব। কয়টা আলোক রশ্মি? দুইটা আলোক রশ্মি। তাহলে অলরেডি আমরা একটা আলোক রশ্মিকে নিয়ে কাজ করে ফেলছি। এরপরে আমরা আরেকটা আলোক রশ্মি নেব। এখন স্যার এইটাকে তো আমি সমান্তরাল ভাবে নিলাম বা সোজা ভাবে নিলাম, অন্য যে আরেকটা আলোক রশ্মিকে নেব তাহলে সেটাকে কিভাবে নেব? সেটাকে একটু বাঁকা ভাবে নেব। এখন বাঁকা ভাবে কিভাবে নেব স্যার? ধরুন আমি এখান থেকে আরেকটা আলোক রশ্মি নিলাম, এই যে দর্পণ আছে না, দর্পণের উপর বাঁকা ভাবে গেল, তাহলে এইটা হলো আমাদের কি রশ্মি? আপতিত রশ্মি। যেহেতু বস্তুর মাথা থেকে কোনো একটা আলোক রশ্মি গেছে, তার মানে এটাকে আমরা কি বলবো? আপতিত রশ্মি। এখন স্যার এই রেখাটার প্রতিফলন তো হলে সোজাভাবে গেছে, ঠিক বিপরীত দিকে প্রতিফলিত হয়ে বিপরীত দিকে চলে আসবে। এখান থেকেও সোজাভাবে গেছে, প্রতিফলিত হয়ে ঠিক বিপরীত দিকে চলে আসবে। কিন্তু বাঁকাভাবে যদি কোনো আলোক রশ্মি যায় তাহলে সেটা কিভাবে যাবে? সেটা হলো আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম, দেখেন তো মনে পড়েন কিনা। বাঁকাভাবে যদি কোনো আলোক রশ্মি যায় তাহলে যে দর্পণের যেই পয়েন্টে পড়বে সেই পয়েন্টে আমরা কি আঁকবো? একটা লম্ব টানবো। কি আঁকবো? একটা লম্ব রেখা টানবো। তাহলে এই রেখাটা, এই লম্ব রেখাটার সাথে যেই কোণ উৎপন্ন করে তাকে বলেছিলাম কি আমরা? থিটা। তাহলে এই থিটা কোণের সমান করে আমরা এখানে আরেকটা কোণ আঁকবো। এরপর কোণ এঁকে আমরা ঠিক এই কোণের সমান করে একটা আলোক রেখাকে বের করে দেব। তাহলে এইটা হবে আমাদের আপতিত রেখা আর এটা হবে প্রতিফলিত রেখা। এবার আপনারা খুব সুন্দর বা চমৎকার একটা জিনিস লক্ষ্য করবেন, সেটা কি? আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এখানে এই বস্তুটা থেকে আমি তিনটা আলোক রশ্মিকে নিয়েছি। কয়টা আলোক রশ্মি? তিনটা আলোক রশ্মি। একটা হলো বস্তুর নিচের পয়েন্ট থেকে একটা আলোক রশ্মিকে নিয়েছি, যার নাম হলো ওয়াই। আরেকটা হলো বস্তুর উপরের পয়েন্ট থেকে দুইটা আলোক রশ্মিকে নিয়েছি। তাহলে আপনারা যথারীতি এদেরকে নামকরণ করতে পারেন। কি নামকরণ করতে পারেন? দেখেন ওয়াই থেকে যে আলোক রশ্মিকে নিয়েছি তার নাম আপনারা ইচ্ছা মতো দিবেন, যেরকম ইচ্ছে সেরকম নাম চাই। আপনি এখানে ওয়াই এম দিতে পারেন, ওয়াই ও দিতে পারেন, যেভাবে মন চাবে। আপনার 26টা বর্ণ আছে, এই 26টা বর্ণের ভিতর এ বি সি ডি এরকম 26টা বর্ণ আছে, আপনারা যে কোনো নাম এখানে ব্যবহার করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তবে আপনারা যেই নাম দিবেন ঠিক সেইভাবে বর্ণনাটাকে লেখার চেষ্টা করবে, তাহলে খুব ভালো হবে। আচ্ছা, তাহলে আমরা এই যে এক্স পয়েন্ট থেকে দুইটা আলোক রশ্মিকে নিলাম, একটা হলো সোজাভাবে গেছে আর একটা হলো বাঁকাভাবে গেছে। তাহলে এবার প্রতিফলিত রেখাগুলোকে আমরা চিহ্নিত করি।
এখান থেকে একটা প্রতিফলিত রেখা পাইছি, সেই প্রতিফলিত রেখাটা কোন দিকে গেছে স্যার? এখান থেকে যেহেতু গেছে আলোক রশ্মি বাধাপ্রাপ্ত হয়ে ঠিক এই দিকে ফিরত চলে আসছে, তাহলে প্রতিফলিত রেখাটা এই দিকে যাবে। দেন এই বরাবর একটা আলোক রশ্মি গেছে, সেটা দর্পণে বাধাপ্রাপ্ত হয়ে ঠিক এই দিকে ফিরত চলে আসবে, তাহলে এইভাবে যাবে প্রতিফলিত রেখা। আর এখানকার প্রতিফলিত রেখা তো এটা বাধাপ্রাপ্ত হয়ে অসীমে চলে যাবে। এখন কথা হলো স্যার, আপনি যে প্রতিবিম্ব আঁকবেন সেটা কিভাবে আঁকবেন? কোন প্রতিফলিত রেখা তো কখনোই মিলিত হবে না। এইটা এভাবে যেতে থাকবে, এইটা এভাবে যেতে থাকবে, এইটা এই বরাবর এভাবে যেতে থাকবে, জীবনে এরা মিলিত হবে না। তো তাদেরকে মিলিত করার জন্য আমাদেরকে যে প্রতিফলিত রেখাগুলো পেয়েছি তাদেরকে আমরা বর্ধিত করার চেষ্টা করব। কোন দিকে বর্ধিত করার চেষ্টা করব? এটা হলো দর্পণের সামনের সাইড, আর এরপরে হলো পিছনের সাইড। আমরা তাদেরকে পিছনের দিকে প্রতিফলিত করার চেষ্টা করব। তাহলে আমরা যদি একটু পিছনের দিকে প্রতিফলিত করি, তাহলে এই রেখাটাকে যদি পিছনের দিকে বর্ধিত করি তাহলে এইভাবে যাবে। এই রেখাটাকে যদি পিছনের দিকে বর্ধিত করি তাহলে এটা এইভাবে যাবে। আর এই রেখাটাকে যদি পিছনের দিকে বর্ধিত করি তাহলে এটা এইভাবে যাবে। তাহলে একটা জিনিস লক্ষ্য করেন, x পয়েন্ট থেকে যে দুইটা আলোক রেখা গেছে তারা প্রতিফলিত হওয়ার পরে মিলিত হইল না, কিন্তু তাদের ওই প্রতিফলিত রেখাগুলোকে যদি আমি পিছনের দিকে বর্ধিত করি তাহলে প্রতিফলিত রেখাটা মিলিত হবে, রেখার দ্বয় মিলিত হবে। তাহলে মূলত x পয়েন্টের প্রতিফলিত রেখার প্রতিবিম্ব এইটা হবে না? তাহলে এইটার একটা নাম দিই, x এর সাপেক্ষেই নামটাকে নামকরণ করব, সেটা হবে x প্রাইম। এই পর্যন্ত নিশ্চয়ই বুঝতে পারছি। তাহলে x পয়েন্টের প্রতিফলিত রেখা হলো কি x প্রাইম। তাহলে x প্রাইম, দেখেন এখানে বস্তুটার মাথায় একটা তীর চিহ্ন দেওয়া আছে, তাহলে আমি এই বরাবর একটা তীর চিহ্ন আগে দিয়ে নিই। তারপরে দেখেন এই বস্তুটা একটা লম্ব, তাহলে যেহেতু এখানে তীর চিহ্ন দেওয়া আছে তাহলে এই বস্তুটা একটা লম্ব রেখার মতো দাঁড়ায় আছে না? তাহলে এখানেও বস্তুটাকে আমি একটা লম্ব রেখার মতো দাঁড় করায় দিই। তাহলে এইটার নাম দেব কি? দেখেন y পয়েন্ট থেকে যে প্রতিফলিত রেখাটা গেছে সেটাকে পিছনের দিকে বর্ধিত করলে এইভাবে যাবে। তাহলে এইটার নাম দেব কি? y সাপেক্ষে নামকরণ করব হলো y প্রাইম। তাহলে দেখেন x এবং y নামে যে বস্তুটাকে পেয়েছি তার প্রতিবিম্ব হলো x প্রাইম এবং y প্রাইম। তাহলে সমতল দর্পণের বস্তু যেখানেই থাকুক না কেন আপনারা এই নিয়মটাকে ফলো করে আঁকবেন। তো এখানে আঁকার জন্য আমি আবার রিপিট করতেছি, একটু মনোযোগ দিবেন। এখানে দুইটা সূত্র খুবই ইম্পর্টেন্ট। একটা হলো যদি প্রধান অক্ষের সমান্তরাল অথবা সোজাসুজি ভাবে কোনো আলোক রেখা সমতল দর্পণের উপরে পড়ে তাহলে তা প্রতিফলিত হয়ে কোন দিকে ফেরত চলে আসবে? ঠিক বিপরীত দিকে ফেরত চলে আসবে। আর 2 নম্বর রুল, বক্রভাবে যদি কোনো আলোক রেখা যায় সমতল দর্পণের উপর পড়ে তাহলে তা প্রতিফলিত হয়ে ঠিক এই যে এখানে লম্ব রেখার সাথে যত ডিগ্রি কোণ উৎপন্ন করবে সেই কোণের সমান করে এই লম্ব রেখার সাথে আরেকটা কোণ এঁকে ওই কোণ বরাবর প্রতিফলিত হবে। আমার কথা দুইটা বুঝতে পেরেছেন? তাহলে আমরা একটু চেষ্টা করব এই ছবিটাকে অন্যভাবে আঁকার জন্য। স্যার আপনি তো এই দিকে বাঁকা করে আলোক রেখাটা দিচ্ছেন, আমার এই দিকে দিতে ভালো লাগতেছে না, আমি এই দিক দিব, কোনো সমস্যা আছে? না স্যার, আলটিমেটলি কোনো সমস্যা নাই, সেই ছবিটাই এঁকে আপনাদেরকে দেখাচ্ছে। চলুন আমরা সমতল দর্পণের জন্য আরেকটা ছবি আঁকি, তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। আচ্ছা দেখুন, আমরা আরেকটা সমতল দর্পণ আঁকবো। ধরুন এটা একটা সমতল দর্পণ, এটা একটা কি সমতল দর্পণ। তো সমতল দর্পণের ধরুন এটা হলো পিছনের সাইড। আপনারা বোঝানোর জন্য খাতায় এইভাবে দিতে পারেন, কোনো সমস্যা নাই। দর্পণটাতে আর এখানে এমনি এমনি বসে থাকবে না, দর্পণটা নিশ্চয়ই কোনো কিছুর উপরে দাঁড়াই আছে। তাহলে সেই দাঁড়ানো জায়গাটা কোথায়? এই যে প্লেসমেন্ট, এটাকে দিলাম আমরা। এখন কি করব? এখন দেখুন আমরা বস্তুটাকে আগের মতনই রাখতে পারি। ধরেন এই জায়গাটায় রাখছেন বস্তুটাকে, একটু বড় করে বস্তুটা আঁকি আমরা, তাহলে বুঝতে সুবিধা হবে, আপনাদের দেখতেও সুবিধা হবে। তো আমরা বস্তুটার একটা নাম দিই যথারীতি এক্স ওয়াই। এবার দর্পণটার একটা নাম দিই, যেহেতু দর্পণ ইংলিশ নাম হলো মিরর, তাহলে আপনি এম এর নামকরণ করতে পারেন। দর্পণটার নাম দিলেন কি? দর্পণটার নাম হলো এম এন। তাহলে আমি বলেছিলাম আগের ছবিটা আঁকার সময় বলেছিলাম যে আমরা সবসময় দুইটা পয়েন্টকে ফোকাস করব। একটা হলো এক্স পয়েন্ট, মানে হলো এই বস্তুটার উপরের পয়েন্ট,
আর একটা হলো ওয়াই পয়েন্ট, মানে হলো এই বস্তুটার নিচের পয়েন্ট। এই দুইটা পয়েন্টকে আমরা ফোকাস করার চেষ্টা করব। তো যথারীতি প্রথম রুলসটা কি ছিল? প্রথম রুলসটা হলো এই বরাবর, মানে হলো সোজা সমতল দর্পণের সোজা যদি কোনো আলোক রশ্মি যায় তাহলে যাবে, যেহেতু তাহলে আপতিত রশ্মি বাধা পেয়ে কোন দিকে ফেরত চলে আসবে? ঠিক বিপরীত দিকে চলে আসবে। ঠিক আছে, এটা ছিল আমাদের প্রথম নিয়ম। তো এক্স পয়েন্ট থেকে এই রুলসটাকে আমরা ফলো করলাম। এবার ওয়াই পয়েন্ট থেকেও যদি একই ধরনের রুলসকে ফলো করি, এখান থেকে একটা আলোক রশ্মি যাবে, প্রতিফলিত হয়ে কোন দিকে ফেরত চলে আসবে? ঠিক বিপরীত দিকে চলে আসবে। ঠিক কোন দিকে চলে আসবে? বিপরীত দিকে আসবে। কেন? কারণ দেখেন তো এটা একদম সোজা সরল রেখায় গেছে। সরল রেখা যদি কোনো আলোক রশ্মি সমতল দর্পণের উপর পড়ে, তা প্রতিফলিত হয়ে ঠিক বিপরীত দিকে চলে আসবে। এবার 2 নম্বর রুলস। 2 নম্বর রুলসটা কি? আমরা কোথা থেকে নেব? এক্স পয়েন্ট থেকে নেব না ওয়াই পয়েন্ট থেকে নেব? আমি বলেছিলাম ওয়াই পয়েন্টের থেকে শুধুমাত্র একটাকেই নেব। আর এক্স পয়েন্ট থেকে আমরা কয়টা আলোক রশ্মিকে নেব? সব সময় দুইটা। সেটা সমতল দর্পণ হোক, উত্তল দর্পণ হোক, অথবা অবতল দর্পণ হোক, যেই দর্পণই হোক না কেন, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। ওকে, তো আমরা এক্স পয়েন্ট থেকে আলোক রশ্মিকে নেব, বাঁকাভাবে নেব। কিভাবে নেব? বাঁকাভাবে নেব। এখন এর আগে আমরা বাঁকাভাবে নিয়েছিলাম এই বরাবর, এইভাবে নিয়েছিলাম বাঁকাভাবে। ঠিক আছে, তো আমরা এখন এইভাবে নেব না। আপনি চাইলে কিভাবে নিতে পারেন? আপনি চাইলে এইভাবেও নিতে পারেন। তো আমরা যদি একটু লক্ষ্য করি, এভাবে যেহেতু একটা আলোক রশ্মি গেছে, তাহলে এই রশ্মিটার নাম কি? আপতিত রশ্মি। তো আমরা বলেছিলাম যে সমতল দর্পণের উপরে যদি বাঁকাভাবে কোনো আলোক রশ্মি পড়ে, তাহলে যেই জায়গাটায় পড়বে সেই জায়গাটা আমি একটা কি আঁকবো? লম্ব রেখা টানবো। লম্ব রেখা টানলে এখানে একটা কি কোণ তৈরি করবে? থিটা কোণ তৈরি করবে। তাহলে এই থিটা কোণের সাপেক্ষে এখানে একটা কোণ আঁকবো, তারপরে ঠিক এইভাবে চলে আসবে এই কোণের সমান করে এখানে কোণটা। তাহলে এটা হলো আপতিত রশ্মি, এটা নিশ্চয়ই আমাদের কি হবে? প্রতিফলিত রশ্মি হবে। এবার আমরা বলেছিলাম কি, এই প্রতিফলিত রেখাগুলো দেখেন জীবনও মিলিত হবে না। তাহলে এই জন্য আমরা কি করব? প্রতিফলিত রেখাগুলোকে পিছনের দিকে বর্ধিত করব। তাহলে এখানে যে আলোক রেখাটা আছে, এটা প্রতিফলিত রেখাকে পিছনের দিকে বর্ধিত করলে এরকম হবে। এখানে যে আলোক রেখাটা আছে, এইটার প্রতিফলিত রেখাকে পিছনের দিকে বর্ধিত করলে এরকম হবে। এখানে যে আলোক রেখাটা আছে, এইটার প্রতিফলিত রেখাকে যদি আমি পিছনের দিকে বর্ধিত করি, তাহলে তাকে দেখতে এই রকম হবে। তাহলে দেখেন তো, এই যে এক্স পয়েন্ট থেকে যে দুইটা আলোক রেখা গেল, একটা হলো এইটা, আরেকটা হলো এইটা, এদের প্রতিফলিত রেখা একটা হলো এইটা, এবং এইটার প্রতিফলিত রেখা সেটা হলো এইটা। দেখেন তো, এরা এক জায়গায় এসে মিলিত হয়েছে না? তাহলে এই দুইটা আলোক রেখা তো এক্স থেকেই গেছে। তাহলে নামকরণ করব কি? এক্স প্রাইম। এটার সাথে মিল রেখে আমি এটার নামকরণ করলাম এক্স প্রাইম। এখন যদি আপনি একটু লক্ষ্য করেন, এক্স উপরে একটা তীর চিহ্ন দেওয়া আছে, তাহলে আমরা এভাবে একটা তীর চিহ্ন দিই। দেওয়ার পরে এই যে দেখেন, এটা একটা লম্ব রেখার মতো দাঁড়িয়ে আছে না? তাহলে আমরা এখানে কি করব? এই বস্তুটাকে এইভাবে দাঁড় করায় দিই। দাঁড় করায় দেওয়ার ফলে দেখেন এটা কি হয়েছে? এটা ওয়াই পয়েন্টের প্রতিফলনিত রেখার উপর সাথে মিলিত হয়েছে। তাহলে এটা নামকরণ করব কি? এটা নামকরণ করব হলো ওয়াই প্রাইম। এটার সাথে মিল রেখে নামকরণ করলাম। এবার আসুন, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস জেনে আসি। আপনি যখন আয়নার সামনে দাঁড়াবেন, তখন আপনার প্রতিবিম্বটা তৈরি হবে আয়নার ভিতরে, মানে আপনি আপনাকে আয়নার ভিতরে দেখতে পাবেন। এখন আয়না থেকে আপনি যত দূরে যাবেন, আপনার মনে হবে যে আপনার প্রতিবিম্বটাও ঠিক তত দূরে যাচ্ছে। আপনি আয়না থেকে যদি এক হাত দূরে থাকেন, তাহলে আয়নার ভিতরেও আপনাকে দেখবেন যে মনে হচ্ছে আপনি এক হাত দূরে আছেন। আসলে এটা বাস্তবেও সম্ভব। কিভাবে সম্ভব? দেখেন, আমাদের এইখানেই ছবিটার ভিতরেই আছে তা। আপনি বস্তুটাকে রেখেছেন হলো এই জায়গাটায়, মানে হলো এখান থেকে এতটুকু দূরে রাখছেন, দর্পণ থেকে এতটুকু দূরে বস্তুকে রাখছেন। প্রতিবিম্বটাও ঠিক দেখেন দর্পণ থেকে এতটুকু দূরে হয়েছে। তাহলে ধরুন এখান থেকে এখানকার দূরত্ব যদি 2 মিটার হয়, এরপরে যে দূরত্বটা হবে এইটাও দেখেন 2 মিটার হবে। সব সময় এটা মনে রাখবেন, সমতল দর্পণের ক্ষেত্রে বস্তুর দূরত্ব এবং প্রতিবিম্বের দূরত্ব অলওয়েজ সমান হবে। সমতল দর্পণের ক্ষেত্রে বস্তুর দূরত্ব, কার দূরত্ব? বস্তুর দূরত্ব ইজ ইকুয়াল টু প্রতিবিম্বের দূরত্ব। সবসময় কি হবে? আমাদের সবসময় সমান হবে। এইটুকু মনে রাখতে পারলে সমতল দর্পণ নিয়ে যত ধরনের কোশ্চেন আছে
আপনারা বুঝতে পারবেন। এখন আপনাকে যদি আমি যত ধরনের এখন ছবি আঁকতে বলি সমতুল দর্পণের ক্ষেত্রে, দেখবেন আপনি পারবেন। তো সকলকে ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এবং আজকের টপিকস নিয়ে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে, প্রবলেম থেকে থাকে, তাহলে অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।